চাইলে করি কাম। বাবা তোমার, বাবা তোমার, বাবা তোমায় করি গো সালাম। ও বাবা গো, বাবা তোমায় করি গো সালাম। ও বাবা গো, বাবা তোমায় করি গো সালাম। ওস্তাদ, এই লোকটারে আগে কোনোদিন দেখি নাই। এই এলাকায় আইতে হইলে আপনারও অনুমতি লাগে, এটা নাকি জানে না। কেন আইছে? এই গ্রামে আমার খালার বাড়ি। আচ্ছা, খালা তোন কয়টা? মানে এত মাইনে বুঝনের কাম নাই। তোমার এই গ্রাম ছেড়ে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম, নৌকায় চইরা পার হইয়া যাও গা। বললেই হলো। এটা কি মগের মূল লোক নাকি? বুঝছি, নৌকায় চড়ে যাইব না, নদীতে ভাইসা ভিসা যাইব। ওই ওরা ভাষায় দেওয়ানোর ব্যবস্থা কর। আপন মনে চইলা দেব গা। তোরা জানস, জমিতে যে ধান হয় তার অর্ধেক আমার, বাকি অর্ধেক তগো। দেখ নাই কেন? এটা কি কোন হুজুর? ধান কাইটা পয়লা অর্ধেক তো আপনার কাছে পাঠাইছি। গত বছর দিছস 30 মন ধান, এইবার 15 মন পাঠাইছস কেন? অর্ধেকের অর্ধেক মানে 4 আনি। বিশ্বাস করেন হুজুর, এবছর খরায় ধান কম হইছে। কিন্তু আমার তো কম হইলে চলবো না। ফসল না হইলে কতন দিমু? ফসল না হইলে অন্য কিছু দিয়া পোষায় দিবি। বিশ্বাস করেন হুজুর, ওই জমিটুকু ছাড়া আমার আর কিছুই নাই। আরে ওই জমিটাই দিয়া দে, চাষ করবি তুই, ফসল পাবি 4 আনা, আর আমারে দিবি 12 আনা। দলিল রেডি করে আনছি, দেখিস তরে কিছু টেকা দিয়া দিবি। না হুজুর না, আমি কিছুতেই ওই জমি দিমু না। আরে জমি দিবি কেন? টিপ সই দিবি। কিছুতেই দিমু না। আরে তুই দিবি না, তোর আঙ্গুলে দিব। ওই তোর বুই আঙ্গুলটা খাইতে দে। সেই খাতারনাক মহিলা বেশরিয়াতি কাজ। হুজুর, আপনি বেশরিয়াতি কাজ করছো? তালাক দেওয়া বউলে ঘর করতেছ? এইটা আপনি কি কোন? আমি বউরে তালাক দিই নাই। কইলে হইলো, গ্রামের মানুষ কি মিথ্যা কথা কয়? ওই কালকে তুই বউর লোকে ঝগড়া করস না? ঝগড়া তো কতই হয়। ঝগড়া তো কতই হয়, তোর বউরে তুই কস নাই বাইরে হয়ে যা। কস না অরেলে ঘর করবি না? ওই কি মেয়েরা কথা বলে? তোর এই কথায় তোর বউ তালাক হইছে। ইমাম সাহেব, আপনি বলেন সত্যি কিনা? তারপরও তুই ওই তালাক দেওয়া বউ ঘরে লইয়া একদিন এক রাত পার করছস, এটা পাপ। এই পাপের শাস্তি কি হবে ইমাম সাহেব? 10টা জুতার বাড়ি আর 2000 টাকা জরিমানা। এটা নগদ। জুতোর বাড়ি দেন ভালো কথা, কিন্তু টাকা পামু কই? এই তোর না একটা গাড়ি আছে, ওইটা খুইলা দে। এই একজন যা তো, গাড়িটা আমার গোয়ালে দিয়ে আয়, যা। হুজুর, আমার ওই একটাই গাই গরু। চুপ! ইমাম সাহেব, বলেন হুজুর। শাস্তি তো হইল, এখন ওই তালাক দেওয়া বলে সে কি আর ঘর করতে পারবো? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কোনো মতে সম্ভব না। না না ইমাম সাহেব, আমার কথা কইেন না। না ইমাম সাহেব, আমি ওরে ছাড়তে পারুম না।
ইমাম সাহেব, ওরা আবার একত্রে ঘর করতে চায়, এই ব্যাপারে আপনার কাছে কোনো ফতোয়া নাই? আছে, হিল্লা বিবাহ দিতে হবে। আরে চিক্ষর করলে তোর চলবো না। নিয়ম অনুযায়ী তোমার আরেকজনের সঙ্গে বিয়া হইব, একদিন ঘর করবা, সে তালাক দিব, তারপর আবার তুমি নিকাহ কইরা এই স্বামীর ঘর করবা। এইটা আপনি কি কন? এইটা হইব না, আমি মানুম না। ধৈর্য ধরো, ধর্মের উপরে জোর খাটাইও না, গুনাহগার হবে না। আরে ধরে লয়ে আসছো তোর বাড়ি মার, যা ধরে লয়ে যা। না, আমি যাবো না, আমি যাবো না। আর গ্রামে আমি কোন রকম বেসরতি কাম হইতে দিব না। দরকার হইলে আমি করব হিল্লা বিয়া, পালকিতে করে লয়ে যাব, আবার পালকিতে করে দিয়ে যাব। এই যে মামনি, তোমরা ওরে তৈরি করো। ইমাম সাহেব, এই বিয়ে পড়ানোর ইন্তজাম করো। And I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning. তোমার তো খুশি হবার কথা, কিরকম বিপদ থেকে তুমি বেঁচে গেলে। আমি যদি না থাকতাম, হিল্লা বিয়ে রাজি না হতাম, তাহলে তো তুমি ওই স্বামীর ঘরে কোনোদিন যেতে পারতে না। ভাবতে পারো তোমার কত বড় উপকারটা করলাম। এই উপকারের প্রতিদানটা একটু হাসি মুখে দাও। মামু সাহেব, আপনি তো লাগে আমারে নষ্ট করেন না। ছি, 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 ছি। তুমি কি বলছো? তুমি আমাদের বিধান উপেক্ষা করছো। বিধান মোতাবেক আমি যদি তোমাকে কিছু না করি, স্বামী স্ত্রীর সম্পর্ক যদি না হয়, তাহলে হিল্লা বিয়ে হবে না। তুমি আর আগের স্বামীর ঘরে ফিরে যেতে পারবে না। এই তো বুঝেছ, আসো, বিধান মোতাবেক আসো। খালি একটা সমস্যা, যদি আজ রাইতে তোমার আমার একটা সন্তান এসে পড়ে, ভাব ডাকবে কাকে? আমাকে না যার ঘরে যাইবা তাকে? আচ্ছা, একটা কাম করো, তুমি আমার বিবি হইয়া বছরখানিক থাকো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যখন চাও না থেকো না। সন্তান হলেই চেহারা দেখে বোঝা যাবে কে বাপ। এখন বিধান মোতাবেক আসো, আমাকে খুশি করো, কাল সকাল হলেই দেখা যাবে। ভাইয়া বসেন। মোর আতাই ভাই, যখন যা পাই চায়ের জন্য সমান ভাগে ভাগ করিয়া খাই। আজ হিল্লা বিয়া করিয়া তুমি যেটা পাইলা, হেয়ার ভাগ কি মোরা পামু না? বেশরম না লাগে। এই, এটা কি হারামের মাল পাইলে নাকি? এটা হইল 100% হালাল হিল্লা বিয়া। তোর ভাইজানের একদিনের বিবি, তোদের ভাবি। নাউজুবিল্লাহ, ভুল হয়ে গেছে ভাইজান। ভাইজান, তোমার কাছে ঠিকই ভাগ চেয়ে বসলো, কিন্তু সে যে মাঝে মাঝে পাঙাশ মাছের পেটি খায়, ভাগ দেয়? আহা, বাদ দে তো, সবাই কি সবসময় কাছে পাওয়া যায় যে ভাগ দিব? একেবারে খাঁটি কথা কইছেন। আহা, কামের কথা ক। দুইটা মানুষের সন্দেহ হয়েছিল, গ্রামে ঢুকবার দেয় নাই, আর 2 কেজি হিরোইন ছিল, বিশ্ব বাইরে বুঝাই দিছি। আমি জাউল্লার নৌকায় ঢাকার পার্টির কাছে মালের চালান বুঝাইয়া দিছি। ভালো খবর দিলা। কিন্তু ভাইজান, একটা জিনিস আমার কাছে ভালো ঠেকে না। কোন জিনিস? এলাকার সব জমির ধান অর্ধেক আমরা পাই, কিন্তু সবচেয়ে বেশি জমি যার, তার ধান তো পাই না। হ্যাঁ, এটা বড় চিন্তার কথা। এটা কেমন নিয়ম ভাইজান? আমাদের মরহুম আব্বা হুজুর মুক্তিউদ্দা হাসানের জমির ধান লইতে না। আব্বা হুজুর নাই, মুক্তিউদ্দা হাসানও নাই, হেইয়ের পোলারে আমরা এতটি ধানের ছাড় দিমু কে? আরো একটা সমস্যা আছে ভাইজান,
এই গ্রামের সব মানুষ আমাকে ডরায়, মাথা তুইলা কথা কয় না। আমরা যা হুকুম করি সেটা মাইনা লয়, কিন্তু হাসানের পোলা মুরাদ আমাকে মানে না। সমস্যা তো আগেই হয়েছে। সারা গ্রামে বিজলির মতন চমকাইতো যেই মেয়েটা, তারে বিয়ে করেছে মুরাদ। আমার বুক খালি কইরা মুরাদের ঘরে চলে গেছে বিজি। আমার ফুলের সাথে ভাব, আমার পাখির সাথে ভাব, আমার নদীর সাথে ভাব, নদীর মাঝির সাথে ভাব।
কারবারটা দেখেছো? গোটা গায়ে ধুলো আর মাটি। আরে আরে করো কি, থামো থামো। কেন? বাংলার মাটি খুব বেশি খাঁটি, আর এটা তো আমার জমির মাটি। দয়া করে আমার গায়ে এসে লেগেছে, সেটা তো আমার ভাগ্য। তোমার যত আজগুবি কথা। না বউ, আগুবি না। আমার বাপ দাদা রেখে যাওয়া এই মাটিকে আমি কতটা ভালোবাসি তা তুমি জানো না। লেখাপড়া শিখে আমি শহরে যাইনি, চাকরি খুঁজিনি। বাপ দাদা রেখে যাওয়া জমিতে ফসল ফুলিয়ে বুক ফুলিয়ে বেঁচে আছি। একটা কথা বলি বউ, বলো। এটা আমার দাবি, তোমার কাছে দাবি। যদি আমাদের কোনো সন্তান হয় তাহলে সেই সন্তানের কাছে দাবি, আমি যদি মারা যাই আমাকে গোরস্থানে মাটি দিও না, আমার কবর দিও এই জমিতে। কি সব বাজে কথা বলছো? বাজে কথা নয় রে বউ, এটা আমার মনের কথা। গোরস্থানের মাটির চেয়ে বাপ দাদার এই জমিতে আমার শরীরটা অনেক শান্তিতে থাকবে, কথা দাও। দেখো, এইসব কথা বললে আমি কিন্তু তোমার সাথে কথাই বলবো না। বউ, মানুষ হয়ে জন্মেছি, মরতে তো একদিন হবেই। থাকো তুমি তোমার জমি নিয়ে, আমি চললাম। ও বউ, কোথায় যাও? তোমার সঙ্গে কোনো কথাই নেই। পাগলি। বল, তোদের কে পাঠিয়েছে? বল। দেখ মুরাদ, তুই ভালো করে আমাদেরকে চিনিস, ছোটবেলার থেকে চিনিস। আমরা তোকে ছোটবেলার থেকে চিনি। তোর নিশ্চয়ই জানা আছে এই গ্রাম, এই এলাকা আমাদের। এই গ্রামের সব কিছু নিয়ন্ত্রণ করি আমরা। এই গ্রামের আইন আমাদের, এই গ্রামের জমি আমাদের, ফসল আমাদের। যারা চাষ করে তাদেরকে দয়া করে আমরা অর্ধেক ধান দেই। ভুল বললি কাদের? তুই যা জানিস তার সবটাই ভুল। গ্রামের মানুষগুলো এই দেশের, তারা চলবে দেশের আইন অনুযায়ী, তোদের আইন অনুযায়ী নয়, দেশের আইন অনুযায়ী। তোরা চার ভাই, শুধু সেই জমির মালিক যা তোদের বাবা রেখে গেছে। আর কোন জমিতে তোদের দাবি নেই। ফসল জমির মালিক আর কৃষকের, তোদের নয়। মুরাদ! তোর বাপ ছিল মুক্তিযোদ্ধা, আমার মরহুম আব্বাজান। তোর মুক্তিযোদ্ধা বাপের কাছ থেকে ফসলে ভাগ নিত না, তার ফায়দা লুটছিস তুই। সেই সুযোগ তুই আর পাবি না, তোকে ফসলে অর্ধেক ভাগ দিতে হবে। অসম্ভব! জমি আমার, আমার বাপ দাদার, আর আমি নিজেই সেই জমিতে ফসল ফলাই। এই ফসলে কারো ভাগ নেই। মুরাদ! চিৎকার করে কোনো লাভ নেই। কাদের তোর বাপ? আমার মুক্তিযুদ্ধ বাপের দিকে চোখ তুলে তাকানোর সাহস তার ছিল না। এখন থেকে তুইও আমার দিকে চোখ নামিয়ে কথা বলবি, না করলে আমার ফসল তো দূরের কথা, এ গ্রামে কারো ফসল তুই পাবি না। জানিস আমি তোর কি করতে পারি? কিচ্ছু করতে পারিস না তুই, কিচ্ছু না। তোর মতো রাজাকারের বাচ্চা রাতের আধারে চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, কিন্তু সূর্যের আলো নিচে
একজন মুক্তিযুদ্ধ সন্তানের গায়ে হাত দেওয়ার সাহস তোদের কারণ নেই। পরীক্ষা করতে চাস? আমি তোকে চ্যালেঞ্জ করে তোর সামনে দিয়ে চলে যাচ্ছি, যদি সাহস থাকে আমাকে ঠেকা। ভাইজান একটা কিছু করেন। ভাইজান আমাকে ক্ষমতা যাইব গা, কেউ আর ফসল দিব না। ফসল দেওয়া তো দূরের কথা, কেউ আমাকে মানবো না। এই তুফান দে, এমন তুফান তুলে দেন মাথা লম্বা করে দাঁড়াইয়া থাকা উঁচা তাল গাছটা ভাঙা পড়ে। এই এমন তুফান তুলবে যেন এই গ্রামে আর কোনদিন কোন মানুষ উঁচা গলায় কথা কইতে না পারে। এই তুফান তুলে দে। কি হলো বউ? কেমন ঝড় উঠেছে দেখেছো? এই সামান্য তুফানেই ভয় পেলে বউ? পৃথিবীতে বেঁচে থাকতে হলে এর চেয়ে কত বড় বড় তুফানের সঙ্গে যুদ্ধ করতে হবে। আমার খুব ভয় লাগছে। কোথায় যাচ্ছ? দরজাটা লাগিয়ে আসি। না না, ধুলোবালি উড়ে আসছে, বসো। মারা যাই, আমাকে গোরস্থানে মাটি দিও না, আমার কবর দিও এই জমিতে। গোরস্থানের মাটির চেয়ে বাপদাদের এই জমিতে আমার শরীরটা অনেক শান্তিতে থাকবে, কথা দাও।
মধুপুর থানার এই এলাকা থেকে বেশ কিছু অভিযোগ আমার কাছে এসেছে। আমি নিজে মধুপুর থানা পরিদর্শনে যাব। আপনি মেসেজ পাঠিয়ে দিন, সপ্তাহখানেক আমি মধুপুর বাংলোয় থাকবো। ওকে স্যার, আমি কি তৈরি হয়ে আসব কেন? আপনার সাথে যাওয়ার জন্য? না না, তার আর দরকার নেই। আমি একাই ওখানে যেতে চাই। নাজেল হবে। এই গ্রামে যদি আমরা এই পাপের উপযুক্ত বিচার করতে না পারি, বন্যা দেখা দেবে, জালে মাছ ধরা পড়বে না, জমিতে ফসল ফলবে না, তুফান হবে, ভূমিকম্প হবে। দেখেন নাই আপনারা কাল রাইতের তুফান দেখেন নাই? কেন এই তুফান বলতে পারেন? পাপ, যে পাপ করেছে আপনাদের সামনের এই নারী, সেই পাপের উপযুক্ত শাস্তি দেবার জন্য আল্লাহ ছোট্ট একটা তুফান দিয়ে তার গজবের নমুনা দেখিয়েছে। ইমাম সাহেব বলেন না কেন? ঠিক কথা, খাতারনাক মহিলা। এই নারী রাতের বেলায় তার স্বামীকে মেরে ফেলেছে, মুরাদকে খুন করে সেই লাশ টেনে নিয়ে গেছে ফসলের ক্ষেতে, নিজেই সেই লাশ দাফন করে সেই কবরকে বালিশ বানিয়ে মাথা রেখে ঘুমিয়েছে। দেখেননি আপনারা ভোরবেলায় ওই শয়তান নারীকে কবরের পাশে শুয়ে থাকতে? এই দেখেন না কেন? এই শয়তান নারী 1 নম্বর পাপ, স্বামীকে খুন করা। ইমাম সাহেব ঠিক বলেছে? ঠিক বলেছেন, নরহত্যা মহাপাপ, এর উপরে আর পাপ নাই। মৃত্যুর পর স্বামীর দেহের উপর কোন স্ত্রীর হক থাকে না। এই নারী মৃত স্বামীর শরীর ধরে টেনে নিয়ে গেছে, এটা হলো 2 নম্বর পাপ। বলেন ইমাম সাহেব, ঠিক কিনা? ঠিক, এইটা শরীয়তের বর খেলাপ, বড় গুনার কাজ। কোন মুর্দারের দাফন করার অধিকার কোন নারীর নাই, কিন্তু এই মাতারি তার স্বামীরে একাই দাফন করছে, এটা তার 3 নম্বর পাপ। কি করেন ইমাম সাহেব? না না না, ঠিক ঠিক ঠিক। এই 3 পাপের শাস্তি যদি আমরা এই নারীকে না দেই, তাহলে আমাদের উপর আল্লাহর গজব নাজিল হবে। বলেন আপনারা? আমরা এর শাস্তি চাই। ইমাম সাহেব, শাস্তির কথাকে আমি বলবো না আপনি বলবেন? রাখেন, সামনেই কন ভাইজান। ভুল হইলে তো ইমাম সাহেব আছেই। হ্যাঁ ভাইজান, আপনি বলেন। প্রথম পাপের শাস্তি, ওই নারীকে নিষিদ্ধ করা হলো। এই নিষিদ্ধ নারীর সঙ্গে গ্রামের কেউ কথা বলবে না, কেউ ওকে খাবার দেবে না, কেউ ওকে ঘরে ঢুকতে দেবে না। গ্রামের পুকুর মাটি পর্যটন নিষিদ্ধ। একেবারে খাঁটি বিচার। দ্বিতীয় পাপের শাস্তি, এই নিষিদ্ধ নারীর মাথার চুল কাইটে ভালাইতে হইবে কেসি দিয়া। ভাইজান, কাজটা আমি করুন। তৃতীয় পাপের শাস্তি, দর্রা মারতে মারতে ওই নিষিদ্ধ নারীকে গোটা গ্রাম ঘোরাতে হবে, যেন এই গ্রামের প্রত্যেকটা নারী এই নিষিদ্ধ নারীকে দেখে শিক্ষা পায়। বলেন ইমাম সাহেব, আমার ফতোয়া ঠিক আছে? মাশাআল্লাহ, বড় সহি এবং সুন্দর বিচার হয়েছে। ভাইজান, আমি আগে মাথাটা সাইটা দেই। শুরু কর।
পড়ে গেছে তো? ভাইজান মহিলা টরে জানি তো। আরে এইখানে বেশিক্ষণ রাখা ঠিক না। ওরে রেল লাইনের উপর ফালায় দেয়, সরকারি রেল কাইটা ফালাইব। বলো, কে তোমার এই অবস্থা করেছে? আমার স্বামী ওদের জুলুম আর নির্যাতনের প্রতিবাদ করেছিল। সে মধুবর এসপি রায়হান। এসপি রায়হান, এসপি রায়হান। ভাবতে অবাক লাগে ওসি সাহেব, মধুপুর থানার আইন শৃঙ্খলা দায়িত্ব দিয়ে সরকার আপনাকে এই থানায় পাঠিয়েছে, অথচ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই থানারই একটি অংশে নিরীহ মানুষের উপর চলছে জুলুম, অত্যাচার আর নির্যাতন। কৃষকের জমি ধান কেড়ে নিয়ে যাচ্ছে ওরা, জেলেদের জালে ধরা মাছ কেড়ে নিয়ে যাচ্ছে ওরা, হত্যা করছে, অত্যাচার করছে, ধর্ষণ করছে। দেশের আইনকে উপেক্ষা করে ওরা চালু করেছে ওদের নিজস্ব আইন, অথচ আপনি কিছুই করেননি। স্যার,
বিষয়টি আমার নলেজে ছিল, 2-1 দিনের মধ্যেই আমি অপারেশন করতাম। আপনি আসাতে খুব ভালো হয়েছে স্যার। এখন ভালোভাবে ওদের এফআইআর তৈরি করুন। জুলুম, অত্যাচার, নির্যাতন, হত্যা, ধর্ষণ সহ এমন ভাবে রিপোর্ট তৈরি করবেন যেন ওই শয়তানগুলো ফাঁসির দড়ি থেকে বাঁচতে না পারে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আজ রাতে আমি এফআইআর তৈরি করে সকালেই পাঠিয়ে দেব। না মিস্টার সিরাজ, আজ রাতে এফআইআর তৈরি করবেন ঠিকই, কিন্তু পাঠাবেন না। রাতে আমি ডাক বাংলোতেই থাকবো, সকালে এসে আমি নিজে আপনার তৈরি রিপোর্ট দেখব। ওকে স্যার। তারপর আপনি ওটা পাঠাবেন। স্যারের বাচ্চা স্যার, তালা খোল। খুলবো মানে বোঝো না তুমি? তালা খোলো, আমাকে বাইর করো। মাপ চাই, আমি পারবো না। এসপি সাহেব নিজে অপারেশন কইরা তোমাকে ধরছে, আমার চাকরি চলে যাবে। চাকরির খুব মায়া তো। এতদিন ধরে আমরা যা কিছু করেছি তার সবকিছু ভাগিদার তুই। নগদ টাকা দিয়া তোমারে কিনছি। আজ আমরা থাকবো ভিতরে আর তুমি থাকবা বাইরে, তা কেমন আছে? আমি কি কোনো কিছু অস্বীকার করেছি নাকি? কিন্তু এখানকার পরিস্থিতি বোঝার চেষ্টা করো। এই, কোনো কিছু বুঝতে চাই না। তুই খোল তালা। আমরা ঝুলবো ফাঁসির দড়িতে, আর তুই চেয়ারে বসে পাংখার বাতাস খাবি। তা আমরা হতে দেবো মনে করেছিস না? আমরা ফাঁসলে তুমিও ফাঁসবা। আমাদের ফাঁসি হলে তোমারও হবে। এই, এখন হা করে তাকিয়ে না থেকে জলদি তালা খোল। কিন্তু এসপি সাহেবের কাছে কি কৈফিয়ত দেব? বলবি গ্রামের জনগণ আমাদের ভালোবাসে, তারা থানা ঘেরাও করে আক্রমণ করে আমাদেরকে বের করে নিয়ে গেছে। এখন খোল তালা, আমরা পালাই। আমরা এমন জায়গা যাবো তোমার এসপি জিন্দেগি তো আমাকে খুঁজে পাইবো না। আরে খোল না। থ্যাংক ইউ দোস্ত। ভাইজান, ভাইজান হয়ে গেছিলে। আজিজের কাছে খবর পাইয়া পালাইয়া আসলাম, আমারে ধরতে পারে নাই। ভালোই করছো। হালার বলে একটু আগে আমার সামনে দিয়ে গেছে, মনটাই কইছিলে কল্লাটা ফালাই দেই। ফারাও নাই কেন? বড় ভাই হুকুম ছাড়া কেমনে ফালাই? হুকুম লনের লেগে এইটাই না খারাইয়া আসলাম। চল লন দেই। বেঘরে ঘুমাচ্ছে। আর কতক্ষণ ঘুমাইবেন স্যার? বড় হইতে তো বাকি নাই। ঘুম ভাঙছে। তোমরা এসে পড়েছি স্যার। আপনার মতো এত বড় অফিসারকে বাংলোয় রেখে আমরা কি থানায় থাকতে পারি? খাইয়া ভালোছি স্যার, একটা গার্ডও নাই। নাই স্যার, আপনি যেটা খুঁজতে আছেন এটা নাই, সরাই গেলাইছি। কিচ্ছু চাই না স্যার, আমরা খালি হাওয়া বাতাস খাইয়া ঘুরে বেড়াইতে চাই। সেটা তোরা কোনো দিন পারবি না। পারবো এসপি সাহেব, পারবো। এই, তারকে সোজা কর। অনেক কিছুই পারি আমরা। ইচ্ছে করলে তোর চানটাও এখন নিয়ে নিতে পারি, কিন্তু নেব না। কেন নেব না জানিস? কারণ চান গেলে তুই দেখতে পারবি না আমরা কেমন করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াই, দেখতে পাবি না। তোর এফআইআর হয়নি, আমরা জেলখানায় যাইনি, আমাদের ফাঁসি হয়নি, তাই আজ তোকে শাস্তি দিয়ে আমরা চলে যাব। এমন শাস্তি দেব যে তোর সামনে দিয়ে ঘুরে বেড়ালো তুই আর আমাদের ধরতে পারবি না। ধরবি কি করে?
আজ যে হাত দিয়ে তুই আমাদের ধরেছিলি সেই হাত দুটো থাকলে তো ধরবি। ওই তোরা সোজা করে ধর না ভাই। চোখে চোখে রাখিয়া হাতে হাতে মিলাইয়া এই বুকে বুক রাখিয়া প্রেমে সুধা পান করিয়া তুমি আমি দুজনে ডুবতে বুঝি প্রেমের সাগরে। ও বন্ধুরে ডুবতে বুঝি প্রেমের সাগরে। চোখে চোখে রাখিয়া হাতে হাতে মিলাইয়া এ বুকে বুক রাখিয়া প্রেমে সুধা পান করিয়া তুমি আমি দুজনে ডুবতে বুঝি প্রেমের সাগরে। ও বন্ধুরে ডুবতে বুঝি প্রেমের সাগরে। অন্ধকারে বাতি জ্বেলে আলো আমি আনবো রে। তোমাকে ভালোবেসে কাছে যদি পাই রে। মনের গোপন কথা আজ বলো তুমি আমারে হারিয়ে যাব দুজনে আজ এই মধু মিলনে ডুবতে বুঝে প্রেমের সাগরে। ও বন্ধুরে ডুবতে বুঝে প্রেমের সাগরে। অন্তর আমার দিবানিশি চায় শুধু তোমারে। প্রেমের সুধা নেব দুজন ডুব রসে যৌবনে। পাগল তুমি হইও না জাদু আমায় কইরো না ধীরে ধীরে আসো কাছে আমার বুকের মাঝখানে ডুবতে বুঝে প্রেমের সাগরে। ও বন্ধুরে ডুবতে বুঝে প্রেমের সাগরে। চোখে চোখে রাখিয়া হাতে হাতে মিলাইয়া এই বুকে বুক রাখিয়া প্রেমে সুধা পান করিয়া তুমি আমি দুজনে ডুবতে বুঝি প্রেমের সাগরে। ও বন্ধুরে ডুবতে বুঝি প্রেমের সাগরে। চোখে চোখে রাখিয়া হাতে হাতে মিলাইয়া এ বুকে বুক রাখিয়া প্রেম সুধা পান করিয়া তুমি আমি দুজনে ডুবতে বুঝে প্রেমের সাগরে। ও বন্ধুরে ডুবতে বুঝে প্রেমের সাগরে। ঘটনা ভালো মনে হচ্ছে না। কি হয়েছে ওসি? সমস্ত রাস্তা বন্ধ, পুলিশ ফোর্স পয়েন্টে পয়েন্টে পাহারা দিচ্ছে, পুরো এলাকা ঘিরে রেখেছে। বলো কি আমি শেষ? চাকরি তো শেষ হবেই, বাকি জীবন জেলখানায় পৌঁছতে হবে। পুলিশ হয়ে যন্ত্রণা আমি কিভাবে সহ্য করব?
এটা কোনো কাজ করেছো তোমরা? সেদিন যদি এসপি সাহেবকে মেরে ফেলতে তাহলে এত ঝামেলা হতো না। পুলিশের লকআপে ঢুকতে তোমরা, আমি সাক্ষী দিতাম, প্রমাণ হয়ে যেত এই ঘটনার সঙ্গে আমরা কেউ জড়িত নই। কিন্তু এখন এসপি রায়হান জীবিত, মিথ্যে বলে বাঁচার কোনো রাস্তা নেই। একটা উপায় বাইর করে ওসি। বাঁচতে হলে এদেশ থেকে পালাতে হবে। দেশ থেকে বেরোতে গেলে তো ধরা পড়ে যাব। টাকা লাগবে অনেক। টাকার কোনো সমস্যা নেই। তাহলে চেষ্টা করে দেখতে পারি। কিভাবে? আমি যখন মহেশখালী থানার ওসি ছিলাম তখন এক ট্রলার মালিকের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল। আমরা নৌকায় মহেশখালী যাব, ওখান থেকে মাছ ধরা ট্রলারে যাব গভীর সমুদ্রে। গভীর সমুদ্রে মাছ ধরে থাই ট্রলার, ওদের সাথে কন্ট্যাক্ট করে চলে যাব থাইল্যান্ড। থাইল্যান্ড কেন? গডফাদার আছে, প্রচন্ড ক্ষমতা, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া মানুষের আশ্রয়দাতা। আমরাও তার আশ্রয় থাকবো। ভাইজান, আর দেরি করাটা ঠিক হইবে না। যত তাড়াতাড়ি পালাইতে পারি ততই ভালো। পুলিশ যেরকম কুত্তা পাগল হয়েছে, কোন সময় ধরা পড়িয়া যাই ঠিকই আছে। ইমাম সাহেব, বছরের পর বছর ধরে তোমার বাবা গ্রামের মসজিদে ইমামতি করেছে। তার মৃত্যুর পর আমরা তোমাকে ইমাম বানিয়েছি। তোমাকে আমরা যে বেতন দেই তা খুব কম লোকই পায়। আজ থেকে তোমার বেতন ডাবল করে দিলাম। আলহামদুলিল্লাহ। আমরা যেভাবে গ্রাম চালিয়েছি এখন থেকে একই ভাবে তুমি চালাবে। সবকিছু নিয়ন্ত্রণ করবে তুমি। জমির ধান, জালের মাছ সব কিছু আদায় করে নেবে, টাকা রাখবে ব্যাংকে। আমরা থাইল্যান্ড থেকে তোমার সাথে যোগাযোগ রাখবো। পারবে না? হ্যাঁ পারবো। রাশিয়া, ইংল্যান্ড, আমেরিকাকে। সালাম সালাম ফ্রান্স, জার্মান, সালাম অস্ট্রেলিয়া, সালাম ইরাক, সালাম ইরান, সালাম কম্বোডিয়া। সব দেশের সসম্মানে সালাম করলাম পেশ, বুকের মধ্যে রেখে আমার সোনার বাংলাদেশ। আল্লাহ বাংলাদেশ, বাংলাদেশ, আল্লাহ বাংলাদেশ, বাংলাদেশ। সালাম ব্রাজিল, সালাম ডেনমার্ক, সালাম মিশর, সুদান। সালাম সালাম আরব আমিরাত, সালাম মঙ্গোলিয়া, সালাম সুইডেন, সালাম ফিনল্যান্ড, সালাম ক্রোয়েশিয়া। সব দেশের সসম্মানে সালাম করলাম পেশ, বুকের মধ্যে রেখে আমার সোনার বাংলাদেশ। আল্লাহ বাংলাদেশ, বাংলাদেশ, আল্লাহ বাংলাদেশ, বাংলাদেশ।
সালাম লিবিয়া সালাম চিলি সালাম পর্তুগালকে সালাম সালাম কিউবা কানাডা সালাম রোমানিয়া সালাম জর্দান সালাম ইয়েমান সালাম টিউনিশিয়া সব দেশের সসম্মানে সালাম করলাম পেশ বুকের মধ্যে রেখে আমার সোনার বাংলাদেশ I love Bangladesh, we love Bangladesh I love Bangladesh, we love Bangladesh সালাম সালাম বার্মা ভুটান নেপাল ইন্ডিয়াকে সালাম চায়না সালাম রাশিয়া ইংল্যান্ড আমেরিকাকে সালাম সালাম ফ্রান্স জার্মান সালাম অস্ট্রেলিয়া সালাম ইরাক সালাম ইরান সালাম কম্বোডিয়া সব দেশের সসম্মানে সালাম করলাম পেশ বুকের মধ্যে রেখে আমার সোনার বাংলাদেশ I love Bangladesh, we love Bangladesh I love Bangladesh, we love Bangladesh I love we love Bangladesh I love Bangladesh, we love Bangladesh ভাইয়া বল, বাংলাদেশ থেকে 5 জন লোক এসেছে, ওরা আপনার আশ্রয় চাই। কোন অপরাধে পালিয়ে এসেছে? ওরা বলছে ওরা নাকি পুলিশের এক অফিসারকে মেরে পালিয়ে এসেছে। পুলিশ মেরেছে? জি ভাইয়া। লেখ! জি ভাইয়া। লেখ! জলদি ওদেরকে নিয়ে আয়, যা জলদি নিয়ে আয়। ওরা পুলিশ মেরে পালিয়ে এসেছে বাংলাদেশ থেকে। অনেকদিন পর আমি আমার মনের মতো মানুষ পেয়েছি। ওরা পুলিশ মেরে এসেছে, পুলিশ! ভাইয়া, ওরা এসেছে। কিভাবে মেরেছ? মানে? ভাইয়া জানতে চাচ্ছে যে পুলিশটাকে মেরে তোমরা পালিয়ে এসেছো তাকে কিভাবে মেরেছো, গুলি করে নাকি জবাই করে? ছি ছি, আপনি কি বলছেন ভাইয়া? একটা পুলিশ অফিসারকে আমরা জানে মারতে যাব কেন? আমরা তাকে মেরে এসেছি মানে পিটিয়ে এসেছি। একটা পুলিশ অফিসারকে জানে মারতে যারা লজ্জা পায় তাদের? আমি তো মনে করেছিলাম ওরা জবাই করে মেরেছে, মনে করেছিলাম পুলিশকে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে। কিন্তু এসব তুমি কি নিয়ে এসেছো? কি একদল অপদার্থকে আশ্রয় দিয়ে আমার কি লাভ? আপনি ভুল বলছেন ভাইয়া। জানে মারার থেকে ভয়ঙ্কর কাজ করছি আমরা। জানে মারলে তো বাইচেই যেতে। কি করেছ? তুই হাত কাইটা ফেলেছি যাতে আর কোনোদিন কাউকে অ্যারেস্ট করতে না পারে, যাতে আর কোনোদিন কারো নামে এফআইআর লিখতে না পারে, যাতে আর কোনোদিন কোনো সন্ত্রাসীকে গুলি করতে না পারে। এখন বোঝেন পুলিশ অফিসারের কি অবস্থা করছি আমরা। ওর চোখের সামনে দিয়ে অপরাধীরা ঘুরিয়ে বেড়াইবে, খুন ডাকাতি রাহাজানি করবে, কিন্তু সে ধরতেও পারবে না, ঘুষও খাইতে পারবে না, আরতি তো নাই। শুধু তাই নয় ভাইয়া, ওকে দেখে বাংলাদেশের সমস্ত পুলিশ অফিসার শিক্ষা পাবে। কাউকে অ্যারেস্ট কিংবা গুলি করার সাহস পাবে না। হবে হবে, তোমাদের জায়গা হবে আমার কাছে। লেখ। জি ভাইয়া। ওদের ছবি তুলে রাখো। পারলাম না বোন, আমি পারলাম না। নিজের হাতে ধরে ওদের শাস্তি দেবার জন্য কাঠগড়ায় দাঁড় করাতে পারলাম না। আমাকে কেন বাঁচালেন ভাইয়া? কেন তুলে আনলেন রেল লাইনের উপর থেকে? এ তুমি কি বলছো? ঠিকই তো বলছি। আমার উপর দিয়ে রেলগাড়ি চলে গেলে মৃত্যুর যে যন্ত্রণা হতো তার চেয়েও বেশি যন্ত্রণা হতো আমার বেঁচে থেকে। ছি 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 বিজলি, নিজের মৃত্যু চাওয়া তো আত্মহত্যা করার মতোই পাপ। পাপের কথা বলছেন? পাপ না করে ওদের দেয়া যে শাস্তি আমি পেয়েছি, এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? আত্মহত্যা তো সামান্য। যে মেয়ে স্বামী হারিয়েছে, যে মেয়ে হারিয়েছে তার সবচেয়ে বড় সম্পদ, সেই নির্যাতিত নারী বেঁচে থেকে কি লাভ?
আত্মহত্যা করার পাপ থেকে যদি এই বোনকে বাঁচাতে চান তাহলে বের করুন আপনার পিস্তল, নিজের হাতে গুলি করে মারুন আমাকে। এই যন্ত্রণার পৃথিবী থেকে আমাকে মুক্তি দিন। চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? বের করুন হাত, বের করুন পিস্তল, গুলি করে মারুন আমাকে। বের করুন হাত, বের করুন হাত, বের করুন। আমি আর কোনোদিন কোনো অপরাধীকে নিজের হাতে ধরতে পারবো না বিজলি। পিস্তল বের করে গুলি করতে পারবো না পালিয়ে যেতে থাকা সন্ত্রাসীকে। যারা তোমার স্বামীকে মেরেছে, যারা তোমার উপর নির্যাতন করেছে, তাদেরকে ধরার পর আমার ডিপার্টমেন্টে এক দুর্নীতি পরায়ণ ওসির সহায়তায় ওরা ওরা আমার 2 হাতই কেটে নিয়ে গেছে। ভাইয়া, ভাইয়া বলে যখন ডেকেছই তখন তোমাকে আমি আমার শক্ত হাত করে গড়ে তুলবো। এ আপনি কি বলছেন? তোমাকে প্রতিশোধ নিতে হবে বিজলি, নিজের হাতে শাস্তি দিতে হবে ওদের। কিন্তু আমি এক অসহায় নারী, আমি কি করে পারবো ওদের শাস্তি দিতে? কি করে?